নিয়োগকর্তারা হঠাৎ কেন অধ্যাপক ইউনূসের উপর ক্ষেপলেন? কেন একের পর এক তারা বিস্ফোরক মন্তব্য করছেন? এটি কি নিছক কোনো রাজনৈতিক কৌশল, নাকি সত্যি ইউনূসের কর্মকাণ্ডের উপর তারা ক্ষুব্ধ? সূত্রগুলো বলছে বিএনপির সঙ্গে সখ্যতার কারণে অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তারা এখন বেসামাল হয়ে পড়েছেন। তাহলে অধ্যাপক ইউনূসের সাথে কি তাদের দূরত্ব বাড়ছে, নাকি অধ্যাপক ইউনূসের কাছেই তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে? জুলাই ঘোষণাপত্রের পর জুলাই সনদের ব্যাপারেও কি অধ্যাপক ইউনূস তার নিয়োগকর্তাদের কাজকলা ধরিয়ে দিবেন? এমনকি নির্বাচন নিয়ে এনসিপি আর জামাতকে পাত্তাই দিতে চাইছে না সরকারের উপদেষ্টারা। এমন অনেক প্রশ্ন আর সন্দেহের মাঝে নির্ভর করছে সামনের দিনগুলোর রাজনৈতিক সমীকরণ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর আগস্টের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অধ্যাপক ইউনূসের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছিল। নিশ্চিত ছিল শেখ হাসিনা বিদায় নিলে অধ্যাপক ইউনূসকে তারা ক্ষমতার মসনদে বসাবেন। 2007 সালে যে স্বপ্ন পূরণ হয়নি, সে স্বপ্নকে আরো একবারের জন্য জাগিয়ে ফ্রান্স থেকে ঢাকায় আসেন অধ্যাপক ইউনূস। ঢাকায় বিমানবন্দরে নেমেই উচ্ছ্বসিত প্রশংসা করেন শিক্ষার্থীদের, জানান তাদের আহ্বানেই সরকারের দায়িত্ব নিতে তিনি দেশে ফিরেছেন। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের মাঝে দাঁড়িয়ে ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা তাকে চেয়েছেন বলেই তিনি তাদের ডাকে সাড়া দিয়েছেন। ছাত্রদের বীজতলা হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি, বলেছিলেন এই বীজতলা আবারও তৈরি করতে হবে, তাদের হাত দিয়ে দেশ অগ্রসর হবে। এরপর গত এক বছরে নিয়মিত বিরতিতে ডক্টর ইউনূসের কণ্ঠে শোনা গেছে তার অনুগত ছাত্রদের প্রশংসা। ক্ষমতা নেয়ার পর জাতির উদ্দেশ্যে তিনি আরো খোলামেলাভাবে জানিয়ে দেন ছাত্ররাই তার প্রাথমিক নিয়োগকর্তা, তারা যেদিন চাইবে সেদিনই তিনি চলে যাবেন। গত বছরের 25শে আগস্ট ওই ভাষণে তিনি বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে তিনি দায়িত্ব নিয়েছেন, নিজেদের সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছিলেন। এরপর তার নিয়োগকর্তারা যখনই যমুনার সামনে মিছিল নিয়ে গিয়েছিলেন, তখনই তিনি তাদের অন্যায় আবদারগুলো অবলীলায় মেনে নিয়েছিলেন। নিয়োগকর্তাদের মব সন্ত্রাসকে বলেছেন প্রেসার গ্রুপের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিশ্ব দরবারেও নিয়োগকর্তাদের স্বীকৃতি দিতে ভুল করেননি অধ্যাপক ইউনূস। নিয়োগকর্তাদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বিশ্ব মঞ্চে জানিয়ে দিয়ে এসেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলাসলি ডিজাইন করা। পরিকল্পিত আন্দোলনে তার নিয়োগকর্তারা শেখ হাসিনাকে বিদায় করে তাকে নিয়ে এসেছে। নিয়োগকর্তা দলের অন্যতম সদস্য মাহফুজ আলমকে ঘোষণা করেন মাস্টার মাইন্ড হিসেবে। এভাবে বহুবার ছাত্রদেরকে নিয়োগকর্তার স্বীকৃতি নানাভাবে দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এমনকি প্যারিসের হাসপাতালে অবস্থানের সময় ছাত্রদের সঙ্গে আলোচনার বিষয়টিও গোপন রাখেননি। এভাবে মাসের পর মাস জুলাইয়ে ছাত্র নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন অধ্যাপক ইউনূস। এমনকি মে মাসে পদত্যাগ নাটকেও প্রধান অংশীদার রেখেছিলেন ছাত্রদেরকে। সে সময় তিনি ছাত্রদেরকে বলেছিলেন নিয়োগকর্তা, কিন্তু নাটক করে যে নাহিদ ইসলাম অধ্যাপক ইউনূসের গদি রক্ষা করেছিলেন, সেই নাহিদরাই এখন অধ্যাপক ইউনূস আর তার উপদেষ্টা পরিষদের কাছে হয়ে গেল নস্যি। চলতি বছরের 12ই জুন পর্যন্ত পরিস্থিতি সরকারি কিংস পার্টির অনুকূলেই ছিল। 13ই জুন তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের পর ছাত্রদের সঙ্গে ফিকে হতে চলেছে অধ্যাপক ইউনূসের মোহবিষ্ট আবেগ। উল্টো নিয়োগকর্তার সংজ্ঞায় এনেছেন পরিবর্তন। অন্যদিকে কিংস পার্টি এনসিপি নেতাদের ক্ষোভের প্রকাশ্য ঘটতে দেখা যাচ্ছে কিছুদিন ধরে। নিজের ক্ষমতারোহণের তারিখটিকে ইতিহাসে জায়গা করার বাসনায় 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনূস। জুলাই ছাত্র নেতাদের তীব্র আপত্তির মুখে 29শে জুন সেই সিদ্ধান্ত থেকেও পিছু হটতে দেখা গেছে। দর্শক, অনেকটা বিএনপির রূপরেখা মেনে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দেন অধ্যাপক ইউনূস। এরপর ছাত্রদের সঙ্গে আরো তুঙ্গে পৌঁছায় বিরোধ। অথচ এই ছাত্রদের বাঁচাতে গোপালগঞ্জে সেনাবাহিনীকে দিয়ে সাধারণ মানুষের উপর মারণাস্ত্র ব্যবহার করেছিল অধ্যাপক ইউনূসের সরকার। সেনা সাজোয়া জানে করে তাদের উদ্ধার করেছিলেন। নিয়োগকর্তাদের চাওয়া মতো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। অথচ এখন পরিস্থিতি পুরাই পাল্টে গেছে। এনসিপির অনেক নেতাই মনে করছেন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনূসের কাছে। এখন তাদের অকুল পাথারে ভাসিয়ে নিজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ব্যস্ত অধ্যাপক ইউনূস। অন্যদিকে প্রাথমিক নিয়োগকর্তাদের বিষয়ে মনোভাবের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইউনূসের মধ্যে। মালয়েশিয়া সফরের সময় দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো পরিবর্তন এনেছেন
নিয়োগকর্তার সংজ্ঞায়। গত মে মাস পর্যন্ত কথায় কথায় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানালেও এবারে প্রথম দাবি করলেন তিনি জনতার নেতা। সরকারের দায়িত্বে তিনি বসেছেন জনগণের ইচ্ছায়। মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বারনামা অধ্যাপক ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে 16 আগস্ট। ক্ষমতার চেয়ারকে হর্সিট দাবি করে তিনি বলেন, ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না, তবে দেশের মানুষের চাওয়া পূরণ করতে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। ডক্টর ইউনূস জানান, সরকার প্রধানের পদে বসার বিষয়টি তার নিজের জন্য নয়, বরং দেশের জনগণের জন্য। দর্শক, এর আগে এমন প্রশ্নে প্রতিবার কোনো দেরি না করে ছাত্রদের কথা বলেছেন ডক্টর ইউনূস। তবে এবারের সাক্ষাৎকারে একটি বারের জন্য তিনি উল্লেখ করেননি শিক্ষার্থীদের নাম। প্রশ্ন হলো, এক বছরের মাথায় হঠাৎ কেন অবস্থানের এমন পরিবর্তন হলো? এই প্রশ্নের ইঙ্গিত গত কিছুদিন ধরেই দিচ্ছেন কিংস পার্টি এনসিপি নেতারা। বিশেষ করে 5 আগস্ট থেকে প্রকাশ্য হচ্ছে দূরত্ব। সেদিন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান অনেকটা বর্জন করে কক্সবাজার চলে যেতে দেখা গেছে এনসিপির 5 শীর্ষ নেতাকে। এর ঠিক এক সপ্তাহ মাথায় সাগর তীরে ঘুরে আসা নাসিরুদ্দিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। রাজধানীতে 12 আগস্ট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপির এমন ঘোষণায় অবশ্য সরকার যে বিচলিত নয় সেটিও জানিয়ে দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 17 আগস্ট বলেছেন, রাজনৈতিক দলগুলো কে কি বলল তাতে অধ্যাপক ইউনূসের সরকার কিছু যায় আসে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য আসছে। সে বিষয়ে সরকারের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব নিকেশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই। গত কয়েকদিনে অধ্যাপক ইউনূসকে এক নয় কয়েক হাত নিয়ে ফেলেছেন এনসিপির শীর্ষ নেতারা। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে অধ্যাপক ইউনূসকে মৃত মানুষকে জীবিত ফিরিয়ে দিতে হবে। এর 4 দিন পর আরেক বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির প্রভাবশালী নেতা হাসনাত আব্দুল্লাহ। ডক্টর ইউনূসকে অনেকটা বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন তিনি। ঢাকায় 16 আগস্ট এক অনুষ্ঠানে হাসনাত বলেন, যাকে গণ অভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন, সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে মধুর সম্পর্কের ছেদ ঘটার পাশাপাশি নিজেদের অকুল পাথারে পড়ার ইঙ্গিতও পাওয়া যায় হাসনাতের কথায়। এমন অবস্থায় নির্বাচন নিয়ে এনসিপির অনাগ্রহ প্রকাশ পেয়েছে বাক্যের চাতুরিতে। জাতীয় নির্বাচনের আগে তিনি চাইছেন গণপরিষদ নির্বাচন। বলেছেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে, এবার নিয়ম বদলাতে হবে। রেফারি রেফারি থাকবে, খেলোয়াড় থাকবে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস ও তার সরকার এনসিপি থেকে দূরে সরে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে। এর প্রথম কারণটি হলো এনসিপির জনসমর্থন অর্জনে ব্যর্থতা। এনসিপিকে রাজনৈতিক দল গঠনের জন্য সরকার সব ধরনের সুবিধা দিয়েছে, সেনাবাহিনী আর পুলিশ প্রোটেকশন দিয়ে তাদের সভা সমাবেশ করিয়েছে, কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন বলছে এনসিপি একটি কিংস পার্টি ছাড়া আর কিছুই হতে পারেনি। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দেশের কোনো আসনে তাদের জামানত রক্ষা পাবে না। দ্বিতীয় কারণ হলো দলটির নেতাদের দুর্নীতি। 1 বছর অতীতের যে কোনো সময়ের দুর্নীতির রেকর্ড ছাড়িয়ে গেছে দলটির নেতারা। ব্যাপক দুর্নীতির কারণে দলটিতে ভাঙন ধরেছে। 26 জন নেতা গত কয়েক মাসে দল থেকে বেরিয়ে গেছে। তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনূস এনসিপির উপর আশাহত হয়ে এখন এক্সিট রুট খুঁজছেন। সে রুট পেতে হলে বিএনপির দিকে ঝুঁকে পড়াটাই শ্রেয় মনে করছেন অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। দর্শক, সব মিলিয়ে দেখা যাচ্ছে সরকারের নিয়োগকর্তার আসন শুধু নয়, জাতীয় নির্বাচন নিয়েও আশা হারিয়ে ফেলেছে এনসিপি। আবার ডক্টর ইউনূসও বেছে নিয়েছেন নতুন মিত্র। প্রশ্ন হলো, এমন নতুন ছকে কে ডুববে, কে ভাসবে, নাকি দল বেঁধে সবার তলিয়ে যাওয়ার পথ আরো প্রশস্ত হতে যাচ্ছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।
আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি ছবি বেশ ভাইরাল হয়ে উঠেছে শনিবার থেকে। ছবিটি কি? তিনি বিএনপির একটি জনসভায় বক্তব্য দিচ্ছেন। খুব স্বাভাবিক, এমন কিছু হলে তো ভাইরাল হওয়ারই কথা। এবং অনেকেই এই ছবি দেখে বিশ্বাস করছিলেন, অনেকে কনফিউজিং অবস্থা ছিলেন। আমি যথেষ্ট নিশ্চিত ছিলাম যে এমনটি হওয়ার কথা নয়। এবং এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করছি, তার যে আফটার ম্যাথ বা পরবর্তী প্রভাব বিভিন্ন জায়গায় পড়েছে সেটি একটু আলোচনার বিষয়। সেনাপ্রধানকে নিয়ে গত এক বছরে নানান ধরনের বিতর্ক তৈরি হয়েছে, গুজব তৈরি হয়েছে। অনেকের কাছে সেগুলোর যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে, এবং যে গুজবগুলো ছড়ানো হয়েছে সেগুলো অনেকের মতে আওয়ামী লীগ ছড়িয়েছে, আবার কেউ কেউ বলছেন যে না, অন্যান্য পক্ষও ছড়াচ্ছে। কিন্তু তার এই ছবিটি আসলে এইভাবে কারা ছড়ালো? এই ছবিটি ভাইরাল করেছে, আমি মোটামুটি নিশ্চিত, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই ছবি নিয়েও আমার কাছে মনে হচ্ছিল যে এটি গুজব আকারে ছড়াচ্ছে সম্ভবত আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের সম্পর্কে যে ধারণাটি রয়েছে যে গুজব ছড়াচ্ছে সেনাপ্রধানকে নিয়ে, তার কোনো প্রমাণ না পাওয়া গেলেও এনসিপি যে গুজব ছড়াচ্ছে সেটির একেবারে হাতে নাতে উজ্জ্বল প্রমাণ আমাদের সামনে উপস্থিত হলো। সেটি কিভাবে? শনিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রোগ্রাম ছিল, সেখানে দলের অন্যতম প্রভাবশালী এবং শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা বা দর্শকদের উদ্দেশ্যে নিজের ফোনটি বের করে সেখানে ওই ছবিটি, সেনাপ্রধানের ওই ছবিটি দেখিয়ে বলছেন যে আপনারা নিশ্চয়ই এই ছবিটি দেখেছেন বা অনেকের কাছে আছে। এবং তিনি সেখানে কি মন্তব্য করছেন যে সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছিলেন এবং প্রোগ্রামে গিয়ে তিনি একটা দলের ক্যাম্পেইন পরিচালনা করছেন, অর্থাৎ বিএনপির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছেন, কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এরকম ভাবে উপস্থাপনের চেষ্টা করলেন। আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আছে এই ছবিটা। একটা সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন। আচ্ছা, সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান কেন, যে কোনো সেনাপ্রধান, আমি যুক্তি খাতিরে বলছি আর কি, যে কোনো সেনাপ্রধান যদি একেবারে নির্বোধ হয়েও থাকেন, অন্তত এতটা নির্বোধ কেউ নন যে কোনো পলিটিক্যাল দলের স্টেজে উঠে তিনি বক্তব্য দিবেন। এমনটা হয়েছে কখনো? তো সেনাপ্রধানের এই ছবিটা আসলে কি? যারা দেখেছেন এই ছবিটি সত্য, এটি কোনো এডিটেড ছবি না যে বিএনপির ব্যানার রয়েছে, দলীয় ব্যানার, সেই মঞ্চে সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন। কিন্তু আসলে বিষয়টি কি? আসলে বিষয়টি অনেকেই নিজেরা বুঝতে পেরেছেন যে ওই প্রোগ্রামটি ছিল অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠান। ঢাকেশ্বরী মন্দিরে তিনি ইনভাইটেড ছিলেন, তিন বাহিনীর প্রধানই ইনভাইটেড ছিলেন, তারা তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। তো স্টেজের ডান পাশ থেকে যেসব গণমাধ্যমের ক্যামেরা ছবি তুলেছে বা ভিডিও ফুটেজ নিয়েছে, সেই সব ছবিতে মনে হচ্ছে যে সেনাপ্রধানের পেছনে ব্যাকড্রপটি বিএনপির। আসলে যে কোনো স্টেজে সাধারণত তিন পাশ খোলা থাকে, তো ও পাশেই, অর্থাৎ স্টেজের বাম পাশেই বিএনপির কোনো এক নেতার সমর্থনে একটি ব্যানার ছিল এবং সেখানে লেখা ছিল যে ধানের শেষে ভোট দিন। এখন ওইভাবে আসাতে অনেকেই মনে করছেন যে তাই তো সেনাপ্রধান বিএনপির অনুষ্ঠানে গেছেন, নাহলে পেছনে এই ধরনের ছবি কেন? মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে উঠল এবং এনসিপি নেতারা সেটি গুজব আকারে ছড়িয়ে দিলেন। এনসিপির যে এত এত বড় বড় বোদ্ধা নেতা, এত এত জ্ঞানী, যার সংবিধান মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলে, মুহূর্তের মধ্যে একেবারে রাস্তায় ফেলে দেয়, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, তারা গণপরিষদ নির্বাচন, এ নির্বাচন, সে নির্বাচন, রাষ্ট্র কাঠামো সংস্কার, এত এত জিনিস বোঝে। এই জিনিসটা বুঝলো না যে আসলে বিষয়টি কি? তাদের তো না বোঝার কথা নয়। তাহলে তারা নিশ্চয়ই বুঝেছে, জেনেছে, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে আসলে কি সেনাপ্রধান কোথায় গিয়েছিলেন একই দিনের অনুষ্ঠানে। তো অর্থাৎ সেনাপ্রধান অনুষ্ঠানের শেষে এনসিপি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এটি আমরা ধরে নিতে পারি যে ইচ্ছাকৃতভাবে
গুজব ছড়িয়েছে সেনাপ্রধানকে আরো বেশি বিতর্কিত করার জন্য। তাহলে তো এটা প্রমাণ হলো যে গুজবটা কারা ছড়াচ্ছে বেশি। আওয়ামী লীগ ছড়াতেও পারে, তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু এনসিপির প্রমাণটি তো আমাদের কাছে এলো। এবং যে এনসিপি নেতারা কথায় কথায় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেন, গুড়িয়ে দেন, ভেঙে ফেলেন, ডিজিএফআই-কে গুড়িয়ে দেন, তারা আসলে কি করতে চাইছে উদ্দেশ্যটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার। সেনাবাহিনী যে তাদেরকে এই জুলাই আন্দোলন সম্পর্কে তারা যে পদযাত্রাগুলো অনুষ্ঠিত করছিল বা তাদের বিভিন্ন সময় তাদেরকে প্রোটোকল দিয়ে আসছিল, নিরাপত্তা দিয়ে আসছিল, পরবর্তীতে দেখলাম যে ভূয়সী প্রশংসা, কিন্তু তারপরে এসে আবারও সেনাবাহিনীর সম্পর্কে বিষোদ্গার শুরু হলো। তারা কি আসলে কিছু উপলব্ধি করছেন, কিছু ঘটতে যাচ্ছে? এবং এটুকু বলে রাখি, জন্মাষ্টমীর প্রোগ্রামে 3 বাহিনীর প্রধানের উপস্থিতি অবশ্যই একটা সিগনিফিক্যান্ট মেসেজ আমাদের জন্য। এবং তারা কোন ধরনের রাজনীতি করতে চায় এনসিপি নেতারা, তাও তো আমাদের কাছে পরিষ্কার। আর একটা ঘটনা এর সাথে একটু উল্লেখ করি, না করলেই নয়। শেখ হাসিনার সময়ে, আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের গায়েবী মামলা হয়েছে, শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। আমরা জানি এগুলো সত্য কথা, মানুষকে নাজেহাল করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। কিন্তু 15ই আগস্টে যা যা ঘটলো আমরা সবকিছু জানি। একটা ঘটনা একটু উল্লেখ করি। হতদরিদ্র একজন রিক্সাওয়ালা আজিজুর তার সারাদিনের উপার্জনের টাকা দিয়ে এক তোড়া ফুল নিয়ে গিয়েছিলেন। সেই আজিজুরে কি হলো? আজিজুরকে কারাগারে পাঠানো হলো। কেন? তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় তাকে জড়ানো হয়েছে, রাজধানী নিউ মার্কেট থানা এলাকার একটি মামলায়। সারা দেশের মানুষ জানে যে কি জন্য তাকে মবের মধ্যে পড়তে হয়েছে, কি জন্য তাকে আটক করা হয়েছে। শুধুমাত্র বঙ্গবন্ধুকে সে তিনি ভালোবাসেন এবং শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি সেখানে গিয়েছিলেন। এই তো অপরাধ, এটা তো সারা দেশের মানুষের কাছে পরিষ্কার। এই দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এর সাথে যদি আমি আদালতকেও একই সঙ্গে তুলনায় নিয়ে আসি যে তারা আসলে কি করছে। আদালতের যিনি বিচারক, যিনি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন, তিনি কি এই বিষয়গুলো জানতেন না? এবং যেই মামলাগুলো 5 আগস্টকে কেন্দ্র করে হয়েছে, শত শত হাজার হাজার আসামি করা হয়েছে অজ্ঞাতনামা হিসেবে, তার মধ্যে যখন তখন যাকে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে এই যে আজিজুর রহমান রিকশা চালক, তার বিষয়টিও কি বিচারক জানতেন না? তাকে যে কিভাবে এর মধ্যে জড়ানো হচ্ছে, এগুলো বোঝার জন্য তো তাদের আমাদের কাউকে রকেট সায়েন্স পড়তে হয় না। এবং 15ই আগস্ট সারাদিন বা তার আগের দিন থেকে বিএনপি নেতাকর্মীদের দখলে যে রাখা হলো 32 নম্বর, তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম, এমন স্লোগানও তো উঠেছে। এবং বিএনপি নেতাকর্মীরাই ওই রিক্সা চালকের সঙ্গে বেশি বাকবিতণ্ডা করেছিলেন, বা তারা তো এখানে দখলে ছিলেনই। তারেক রহমানের কাছেও যদি প্রশ্ন করি, আওয়ামী লীগের যে অপকর্ম, আওয়ামী লীগের যে মানুষকে অপদস্থ করা, নাজেহাল করা, মানুষের জীবনে নাভিশ্বাস উঠানো, এগুলো তো আমরা কেউ অস্বীকার করি না। কিন্তু ক্ষমতায় আসা আগেই তারেক রহমান সাহেবরা এগুলো উপভোগ করছেন। এগুলো মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে খুব ভালো মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি এসে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি তারা এই ধরনের আচরণ করবে দেশের মানুষের প্রতি। একটা বিবৃতি তো পাওয়া গেল না যে এই রিক্সা চালককে কারাগারে পাঠানো ঠিক হয়নি। সবই তো পরিষ্কার আমাদের কাছে। তারপরেও তারা সবাই নিশ্চুপ। এবং এই রাজনীতির খেলাটা তো এনসিপিও খেলছে। তারা কোন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে উপস্থাপন করবে তা তো স্পষ্ট তো বুঝতেই পারছি, বোঝা হয়ে গেছে।